ইরানের কোনো পরমাণু অস্ত্র নেই, দেশটিতে হামলা না চালাতে আমেরিকাকে হুঁশিয়ারি পুতিনের। ভয়ে কি 2 সপ্তাহ সময় নিলেন ট্রাম্প? ইরানের মিসাইলে বিধ্বস্ত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা, বাড়ছে 2 দেশের যুদ্ধ খরচ। দেশ দুটি পারবে কি আর্থিক পতন ঠেকাতে? 86 বছর বয়সেও আয়াতুল্লাহ আলী খামেনি একাই লড়ে যাচ্ছেন পশ্চিমা শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে। তিনি কি মহানবীর বংশধর? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই দাবি করে ইরান ইসরায়েল সংঘাতে না জড়াতে আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এমন তথ্য প্রকাশ করেছেন খোদ প্রেসিডেন্ট পুতিন। সাফ জানিয়ে দেন, নিজেদের রক্ষায় অধিকার ইরানের রয়েছে। রুশ প্রেসিডেন্ট জানান, কয়েকদিন আগেই এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে কথা বলেছেন তিনি। আর এরপরই ইরানে হামলা চালানো বিষয়ে সিদ্ধান্ত 2 সপ্তাহ পিছিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠেছে, পুতিনের হুমকিতেই কি পিছু হটলেন ট্রাম্প? তারপরও ইরানের ওপর আমেরিকা হামলা চালালে যুদ্ধে জড়াবে কি রাশিয়া? কি বলছে বিশ্লেষকরা? রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। ইরানের হামলা ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক হুমকির পরই সুর নরম করে অবস্থান বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পকে হুঁশিয়ারি দেওয়ার বিষয়টি প্রকাশ করেছেন খোদ প্রেসিডেন্ট পুতিন। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যোগ দিয়ে তিনি সাফ জানিয়ে দেন, ইরানের পরমাণু অস্ত্র থাকার কোনো প্রমাণ রাশিয়া ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে নেই। বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার ইরানের রয়েছে, আর এতে পূর্ণ সমর্থন রয়েছে রাশিয়ার। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে কথা বলেছেন বলেও জানান রুশ প্রেসিডেন্ট। হামলা নয়, ইরান ইসরায়েল সংঘাতে রক্তপাত এড়াতে কূটনৈতিক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। একই সাথে ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা না চালাতেও ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমি জোরালোভাবে জানিয়ে দিয়েছি, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালানোর অধিকার রয়েছে। আমরা ইরানের বুশেহরে একটি পারমাণবিক চুল্লি তৈরি করেছি। আমরা আরও 2টি পারমাণবিক চুল্লি নির্মাণের চুক্তি সই করেছি। জটিল পরিস্থিতি সত্ত্বেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সেখানে আমাদের এখনও 200-রও বেশি রুশ বিশেষজ্ঞ কাজ করছে। তাই বুশেহরে আমরা আমাদের কর্মীদের নিরাপত্তার অনুরোধ জানিয়েছি এবং নেতানিয়াহু ও ট্রাম্প আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন সেখানে হামলা না চালানোর। আমরা সংঘাতে রক্তপাত দেখতে চাই না। আমরা আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চাই। ইসরায়েলের পক্ষে ইরানের উপর যুক্তরাষ্ট্র হামলা চালালে গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে এবং পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হবে বলেও সতর্ক করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বিভিন্ন গণমাধ্যমের সূত্র জানিয়েছে, এরই মধ্যে ইসরায়েল ইরান সংঘাতের তীব্রতা বেড়ে যাওয়ায় রাশিয়া একটি কঠোর সতর্কবার্তা জারি করেছে এবং সংঘাত যদি আরও তীব্রতর হয় তাহলে সম্ভাব্য হস্তক্ষেপেরও ইঙ্গিত দিয়েছে। আর এই ব্যাপারে ক্রেমলিন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সরাসরি সতর্কবার্তা পাঠিয়েছে। আর এরপরই একই দিন শুক্রবার ইরান ইসরায়েল সংঘাতে নিজেদের সরাসরি জড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠেছে, রুশ প্রেসিডেন্ট পুতিনের হুমকির পরও আমেরিকা যদি সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে ইরানের পক্ষে রাশিয়া যোগ দেবে কিনা? কেননা মধ্যপ্রাচ্যে ইরানই হচ্ছে রাশিয়ার একমাত্র শক্তিশালী মিত্র। তাই ইরান ক্ষতিগ্রস্ত হলে ওই অঞ্চলে নিজের শক্তিশালী বন্ধু হারাবেন পুতিন, যা ভবিষ্যতে তার জন্য সুখকর নাও হতে পারে। বরাবরই পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইয়ে পুতিনকে সহযোগিতা দিয়ে আসছে ইরান। তাই সবকিছুর আড়ালে মূল ক্ষমতাবান খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই। ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকা জড়ালে ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করে দিয়েছে ইরানও। তবে সংঘাতের 9ম দিনেও চলছে তীব্র পাল্টাপাল্টি হামলা। ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত হয়ে গেছে উত্তর ইসরায়েলের বহু ঘরবাড়ি। আর ইরানকে লক্ষ্য করে শনিবার 40টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। হামলা চালানো হয়েছে ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্রীয়। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে 400-রও বেশি ইরানি নাগরিক। আহতের সংখ্যা 3000 ছাড়িয়ে গেছে। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ইরান নয়, ইসরায়েলের কাছেই পরমাণু অস্ত্রের মজুদ রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিভিন্ন সময় ফাঁস হওয়া তথ্য ও বিশ্লেষকদের পর্যবেক্ষণ বলছে ইসরায়েলের কাছে 100-র মতো পরমাণু অস্ত্রের মজুদ রয়েছে। যদিও দশকের পর দশক ধরে এই তথ্য গোপন ও অস্বীকার করে আসছে ইসরায়েল, কিন্তু ইসরায়েলের আনুষ্ঠানিক স্বীকারোক্তি না থাকায় শেষ পর্যন্ত এ নিয়ে
এক ধরনের রহস্য থেকে গেছে। হিজুল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র আছে নাকি নেই, এখন পর্যন্ত দেশটি আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো স্বীকারোক্তি না দেয় এই বিষয়ে সামান্য হলেও রহস্য থেকে গেছে। অত্যন্ত গোপনীয়তার সাথে নিজেদের পরমাণু কার্যক্রম পরিচালনা করে তারা। তবে অনেক দশক ধরেই ইসরায়েলের পরমাণু কার্যক্রম নিয়ে নানা ধরনের উদ্বেগজনক পর্যবেক্ষণ জানিয়ে আসছে বিভিন্ন আন্তর্জাতিক সংঘ ও বিশ্লেষকরা। ইসরায়েলের একটি কৌশলী অবস্থান আছে। তারা পরমাণু অস্ত্রের কথা নিশ্চিত করে না, আবার অস্বীকারও করে না। তবে আমরা ডিক্লাসিফাইড বিভিন্ন নথি, স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবি এবং নানা সময়ে ফাঁস হওয়া বিভিন্ন তথ্যের মাধ্যমে বুঝতে পারি যে ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র আছে। এর আনুমানিক সংখ্যা প্রায় ৯০টি। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ডিমোনা শহর সংলগ্ন নেগেভ মরুভূমির পারমাণবিক চুল্লিতে পরমাণু অস্ত্রে ব্যবহার করা ফিসাইল ম্যাটেরিয়াল উৎপাদন করা হয় বলে অভিমত বিশ্লেষকদের। ১৯৬০-এর দশক থেকে সক্রিয় এই পারমাণবিক চুল্লি। গত শতকের ৮০-র দশকে প্রথমবারের মতো প্রকাশ্যে আসে ইসরায়েলের এই গোপন কর্মকাণ্ডের কথা। দশকের মাঝামাঝি চুল্লিতে কর্মরত মর্দকাই ভুনুনু নামের এক কর্মী ক্ষোভের বশবর্তী হয়ে সেখানকার অনেক গোপন ও স্পর্শকাতর তথ্য ফাঁস করেন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে সম্প্রতি ডিমোনাতে পরমাণু অস্ত্রে ব্যবহৃত প্লুটোনিয়াম উৎপাদন চুল্লিগুলো আরও অত্যাধুনিক করছে ইসরায়েল। একই সাথে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম জেরিকো গোত্রের মিসাইলের পরীক্ষা চালাচ্ছে তারা। জেরিকো 2 ও জেরিকো 3 হল ইসরায়েলের সবচেয়ে অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ১,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে জেরিকো 2। অন্যদিকে জেরিকো 3 দিয়ে আঘাত হানা যায় ৪,৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও। স্বল্প সময়েই মোতায়েন করা যায় এসব মিসাইল। বিশ্লেষকরা বলছেন কেবল জেরিকোই ইসরায়েলের একমাত্র সম্বল নয়। পপাই টার্বো নামের ক্রুজ মিসাইলটিও পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। যুদ্ধ বিমানে মোতায়েন করা হয় এই মিসাইল। এছাড়া পরমাণু অস্ত্র ছুড়তে সক্ষম ইসরায়েলের এ ধরনের অন্তত একটি ডুবোজাহাজও আছে। এটি ১ সপ্তাহেরও বেশি সময় সমুদ্রে ডুবে থাকতে পারে। কেবল তথ্য ফাঁসকারীদের বয়ানেই ইসরায়েলের পরমাণু অস্ত্র থাকার কথা জানা যায় তা নয়। নানা সময় মার্কিন গোয়েন্দা সংস্থা ও কর্মকর্তাদের কথাবার্তা থেকেও বিষয়টি স্পষ্ট হয়েছে। অনেক সময়ই এসব নিয়ে মার্কিন গোয়েন্দা বা উচ্চপদস্থ মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা আলোচনা করেছেন। সেসব আলোচনারও অনেক কিছুই ফাঁস হয়েছে। একই সাথে ডিমোনা পরমাণু চুল্লি বেসামরিক নাগরিকদের কোনো সেবাও দেয় না। এর উদ্দেশ্য সামরিক। ব্যাপক গোপনীয়তার পরও যুক্তরাষ্ট্রের ক্লাসিফাইড বিভিন্ন নথি ও পশ্চিমা পর্যবেক্ষকদের মতে ইসরায়েলের যে শুধু পরমাণু অস্ত্রের মজুদ আছে তাই নয়, সেগুলো মোতায়েন এবং বিভিন্ন মহাদেশে উৎক্ষেপণের ক্ষেত্রেও আছে বিভিন্ন বিকল্প। এসব ছাড়াও এখন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধে যে আন্তর্জাতিক চুক্তি, সেই এনটিপিতেও স্বাক্ষর করেনি এই রাষ্ট্রটি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত, কিন্তু প্রতিদিন বাড়ছে এক অজানা আতঙ্ক। এই যুদ্ধ কতটা দীর্ঘ হবে? ইরানের হামলায় একের পর এক ধসে পড়ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অথচ তেহরানের দাবি এখনও নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারই করেননি তারা। এরই মধ্যে যুদ্ধের আর্থিক খরচ নিয়ে দুই দেশেরই শুরু হয়েছে মাথা ব্যথা। গাজা যুদ্ধের ধারাবাহিকতায় ইসরায়েল খরচ করেছে প্রায় $৭,০০০ কোটি। এখন প্রায় বন্ধ আছে ইরানের তেল ও গ্যাস রপ্তানি। দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে নেবার মতো আর্থিক সক্ষমতা আছে কি আয়াতুল্লাহ খামেনি ও বেনিয়ামিন নেতানিয়াহুর? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখনও যুদ্ধক্ষেত্রে নামায়নি ইরান, অথচ এর মধ্যেই প্রায় ধসে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেহরানের পাঠানো মিসাইলে ধরাশায়ী হচ্ছে আয়রন ডোম, থার্ড ডেভিড স্লিং এর মতো আধুনিক প্রযুক্তি। কখনো দিন কখনো রাত কোনো নির্দিষ্ট ছক ছাড়াই দফায় দফায় হামলা চালাচ্ছে ইরানি সামরিক বাহিনী। বিশ্লেষকেরা বলছেন কেবলমাত্র প্রথম স্তরের প্রতিশোধের আভাস দিয়েছে ইরান। তাদের পরবর্তী প্রতিরোধ হবে আরও ধ্বংসাত্মক। চলমান সংঘাতে যুদ্ধরত দুই দেশই হচ্ছে নানামুখী ক্ষতির শিকার। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে, এই লড়াই কতদিন চালিয়ে যেতে পারবে ইরান ইসরায়েল? ইসরায়েলের উপর এবারের আক্রমণ
আক্রমণে ইরানের ভিন্নধর্মী কৌশলের কাছে মার খাচ্ছে ইসরায়েলি ডিফেন্স সিস্টেম। তেহরানের সামরিক সূত্রের বরাতে বিশ্লেষকেরা জানিয়েছেন, আইডিএফ এর সামরিক ঘাঁটি, প্রতিরক্ষা কেন্দ্র, রাডার সেন্টার, বিমান ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনার তথ্য রয়েছে ইরানের হাতে। দেশটি নিজেদের সবচেয়ে অত্যাধুনিক দূরপাল্লার মিসাইল এখনও নামায়নি বলে ধারণা অনেকের। তেহরান তার পুরো অস্ত্রভাণ্ডার খুলে দিলে এর বিরুদ্ধে কতদিন টিকবে তেল আবিব? এমন উত্তেজনার মধ্যে রাষ্ট্র দুটির অর্থনৈতিক অবস্থা নিয়ে চলছে নানা রকম হিসাব নিকাশ। দীর্ঘমেয়াদে যুদ্ধ চালানোর আর্থিক সামর্থ্য ইরান ও ইসরায়েলের আছে কিনা দেখা দিয়েছে সন্দেহ ও আশঙ্কা। 2023 সালের অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালানোর জেরে চরম আর্থিক চাপের মধ্যে আছে ইসরায়েল। দেশটির বাণিজ্যিক পত্রিকা ক্যালক্যালিস্ট জানিয়েছে, 2024 সালের মধ্যে শুধু গাজা যুদ্ধেই ইসরায়েলের খরচ দাঁড়িয়েছে প্রায় 6,705 কোটি মার্কিন ডলার। ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ায় লাফিয়ে বাড়ছে নেতানিয়াহু সরকারের ব্যয়। যুদ্ধের বাইরেও ধস নেমেছে ইসরায়েলি অর্থনীতির অন্যান্য খাতে। 2024 সালে নানা সংকটে দেশটিতে বন্ধ হয়ে গেছে প্রায় 60,000 ব্যবসা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক রেটিং সংস্থা S&P গ্লোবাল রেটিংস হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েলের ক্রেডিট রেটিং এ থেকে নামিয়ে A- করে দেয়া হতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নিতে গেলে ইসরায়েলকে দিতে হবে আগের চাইতে বেশি সুদ। চলমান সংঘাতে ক্ষতির হাত থেকে রক্ষা নেই ইরানেরও। বহু বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে সংকটে জর্জরিত ইরানের অর্থনীতি। তেল রপ্তানির উপর অনেকটা নির্ভরশীল দেশটি হিমশিম খাচ্ছে খরচ সামাল দিতে। চলতি বছর প্রতিদিন 2.4 লাখ ব্যারেল তেল রপ্তানির কথা থাকলেও এখন সেটা নেমে এসেছে মাত্র 1,02,000 ব্যারেলে। ইরানের 90% তেল রপ্তানি হয় খার দ্বীপ থেকে। এখন সম্পূর্ণ বন্ধ আছে সেখানকার রপ্তানি। এছাড়াও পারস্য উপসাগরে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড সাউথ পার্স থেকে গ্যাস উৎপাদন বন্ধ রেখেছে ইরান। ইসলামী বিপ্লবের পর থেকে একের পর এক নিষেধাজ্ঞার মধ্যে আছে ইরান। 2015 সালে পারমাণবিক চুক্তির মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞা থেকে সাময়িক ছাড় পায় তেহরান। 2018 সালে আবারও জোরালো হয় নিষেধাজ্ঞা। আর্থিক সংকট, বেকারত্ব, আন্তর্জাতিক বড় বিনিয়োগের অভাব সব মিলিয়ে লম্বা সময় যুদ্ধের ভার বহন করতে পারবে না ইরানের অর্থনীতি। একইভাবে ইসরায়েলও হারাবে তাদের আর্থিক সক্ষমতা। চিরশত্রু তেহরান তেল আবিবের সংঘাত দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিলে শেষ পর্যন্ত পঙ্গু হয়ে যাবে দুই দেশের অর্থনীতি। এর ফলে ভিন্ন মাত্রার বিপদে পড়বে গোটা অঞ্চল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। শুধু ইরান ও ইসরায়েল নয়, চলমান সংঘাতে লোকসান গুনতে হচ্ছে তেহরানের প্রতিবেশী পাকিস্তানকেও। দুই দেশের লড়াইয়ের ফলে টানা 6 দিন ধরে পুরোপুরি বন্ধ রয়েছে পাকিস্তানের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ তাফতান সীমান্ত। আটকে আছে বহু পণ্যবাহী ট্রাক। ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে কোটি রুপি। স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন কর্মীরা জানাচ্ছেন, এতে খাবার ও জ্বালানির সংকট দিন দিনই বাড়ছে। তাফতানের 90% পণ্য আসে ইরান থেকে, যার সবকিছু এখন স্থবির। পাকিস্তানের ব্যবসায়ীরা জানালেন, ইরান থেকে পণ্য না এলে আর্থিক ক্ষতির মাত্রা আরও ভয়াবহ হবে। হাফিজুল ইসলামের আরেকটি ডেস্ক রিপোর্ট। ইরান ইসরায়েল উত্তেজনার আগুনে পুড়ছে পাকিস্তানের তাফতান সীমান্ত। দেশটির এই বর্ডার অঞ্চলে চলছে বাণিজ্যিক অচলাবস্থা। তেহরান তেল আবিব সংঘাত শুরুর পর থেকে পুরোপুরি বন্ধ গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথ। সীমান্তে আটকে আছে কয়েক ডজন পণ্যবাহী ট্রাক। বাজারঘাট ব্যবসা চালু না থাকায় থমকে আছে স্থানীয় মানুষের জীবনযাত্রা। এর মধ্যেই কোটি রুপিতে পৌঁছেছে ক্ষতির অঙ্ক। গত 15ই জুন ইসরায়েলি বিমান হামলার পর ইরান সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাফতান ক্রসিং বন্ধ করে দেয় পাকিস্তান। ইরানও স্থগিত রাখে বর্ডারের কার্যক্রম। স্বাভাবিক অবস্থায় তাফতান সীমান্ত দিয়ে জ্বালানি, খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে প্রতিদিন যাতায়াত করে দুই দেশের ট্রাকবহর। ব্যস্ত ক্রসিংটি হঠাৎ বন্ধ হওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সরবরাহ না থাকায় দেখা দিয়েছে খাবার ও পানির তীব্র সংকট। আমরা 6-7টা গাড়ি নিয়ে তাফতানে 4-5 দিন ধরে আটকে আছি। সীমান্ত বন্ধ, কোনো মালামাল আসছে না। সবাই অপেক্ষা করছি কবে খুলবে বর্ডার, তাহলে আমাদের মাল সামান উঠাতে পারবো। এখন বাজারও পুরোপুরি বন্ধ, খাবার ও পানীয় সংকট চলছে। হাতে যা আছে তা দিয়েই চলার চেষ্টা করছি, কিন্তু অবস্থা খুবই কষ্টকর। 6-7টা গাড়ি আমাদের বসিয়ে রাখতে হচ্ছে। প্রতিটা গাড়িতে প্রতিদিন 20,000 রুপি করে লোকসান গুনতে হচ্ছে। সীমান্ত বন্ধ থাকার কারণে
বলে ডিজেল এখন সহজে পাওয়া যাচ্ছে না, আর দামও আকাশ ছোঁয়া। এখন অপেক্ষা করাই একমাত্র উপায়। দেখা যাক কবে পরিস্থিতি স্বাভাবিক হয়। তাফতানের 90% পণ্য আসে ইরান থেকে। সেখানকার বাজারগুলো এখন প্রায় খালি। কেউ জানে না কতদিন চলবে এমন ভয়াবহ পরিস্থিতি। ইসরায়েল ও ইরানের দ্বন্দ্ব তাফতানে ভয়াবহ প্রভাব ফেলেছে, কারণ আমাদের 90% জিনিসপত্র আসে ইরান থেকে। সীমান্ত বন্ধ থাকায় কোনো পণ্যই ঢুকছে না। 0 পয়েন্ট করিডোর গেট, এমনকি FIA গেট সব বন্ধ। পাকিস্তানি পাসপোর্টধারীরা ইরানে প্রবেশ করতে পারছে না। ইরানি নাগরিকরা শুধু সীমান্ত পর্যন্ত এসেই ফিরে যাচ্ছে। এতে স্থানীয় ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যারা LPGর বড় ব্যবসায়ী, তাদের কিছু গাড়ি পথে আটকে আছে, এখন আর এখানে পৌঁছতে পারবে না। তাফতান ক্রসিং বন্ধের প্রভাব শুধুমাত্র স্থানীয় বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। এর ধাক্কা লেগেছে গোটা বেলুচিস্তান অঞ্চলের ব্যবসা ও জীবনধারায়। কবে খুলবে গুরুত্বপূর্ণ এই গেটওয়ে, প্রশাসনের তরফ থেকে এখনো মেলেনি কোনো আশ্বাস। সীমান্তে আটকে থাকা ট্রাক আর ক্লান্ত চালকদের চোখের অনিশ্চয়তা বলে দিচ্ছে গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান ইসরায়েল সংঘাতের ছায়া। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা একাই লড়ে যাচ্ছেন পশ্চিমা শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে। কোথা থেকে এত শক্তি পাচ্ছেন ৮৬ বছর বয়সের এই নেতা? বলা হচ্ছে তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৮তম বংশধর। সর্বশেষ নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হওয়ায় তাকে দেয়া হয়েছে হোসেইনি সাইয়েদ উপাধি। শিয়া সুন্নি বিভেদ ভুলে মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে কথা বলাতেও রয়েছে তার সুনাম। আয়াতুল্লাহ খামেনির বংশতালিকা ও তার জীবনী নিয়ে ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। ইসরায়েলের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বর্তমানে তাকে বিশ্বের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তার জীবন, বংশ পরিচয় ও মুসলিম বিশ্বের বিভক্ত শিয়া সুন্নি মতবাদের মধ্যে সেতুবন্ধন রচনায় খামেনির ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে গবেষণা ও আলোচনা রয়েছে। শুধু তাই না, একাধিক উৎস থেকে জানা যায় যে তিনি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৮তম বংশধর। আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৭ জুলাই ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ খামেনি ছিলেন একজন শিয়া আলেম। খামেনির বাবা ও তিনি নিজেও বহুবার নিজেকে হুসেইনি সাইয়েদ দাবি করেছেন, যার অর্থ তারা ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বংশধর। ইমাম হুসেইন ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। ইরানের অনেক ধর্মীয় ও ঐতিহাসিক সূত্র, যেমন দ্য সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিজ বায়োগ্রাফি, যা ইসলামিক রিপাবলিক অফ ইরান পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে, এই দাবির সত্যতা প্রদান করেছে। খামেনির জীবনের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে ইরানি বিপ্লব। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের অন্যতম নেতৃত্বদানকারী এই আলেমটি বিপ্লব পরবর্তী ইরানের প্রথম রাষ্ট্রপতি হন, যিনি আলেম পরিচয়ে এই পদে অধিষ্ঠিত হয়েছিলেন। ১৯৮৭ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আলী খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় এবং রাজনৈতিক ক্ষমতার অধিকারী হিসেবে কাজ করে আসছেন তখন থেকেই। আয়াতুল্লাহ খামেনি শুধু ইরানের নয়, বরং মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন। একজন শিয়া আলেম হলেও তিনি তার বহু ভাষণ ও কর্মকাণ্ডে মুসলিম ঐক্যের উপর গুরুত্বারোপ করেছেন। খামেনি বহুবার বলেছেন, শিয়া সুন্নি বিভেদ ইসলামের জন্য ক্ষতিকর, এটি শত্রুদের ষড়যন্ত্র। আল আলম, প্রেস টিভি ও তেহরান টাইমসের একাধিক রিপোর্ট অনুযায়ী তিনি বারবার সৌদি আরব, মিশর ও পাকিস্তানের সুন্নি আলেমদের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন। আয়াতুল্লাহ খামেনি ২০১০ সালে ইসলামী ঐক্য কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমাদের মধ্যকার ফারাকের চেয়ে মিল বেশি, শত্রুরা চায় এই ফারাককে বড় করে দেখাতে। এছাড়া তিনি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে মুসলিম ঐক্যের গুরুত্ব ব্যাখ্যা করেন। বিশেষ করে তাকে প্রায়ই সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতটিতে জোর দিতে দেখা গেছে, যেখানে বলা হয়, তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধরো এবং বিভক্ত হইও না। খামেনির এই ঐক্যবাদী দৃষ্টিভঙ্গির কারণে শুধু শিয়া নয়, সুন্নি সম্প্রদায়ের মধ্যেও তার প্রতি শ্রদ্ধাবোধের নজির রয়েছে। প্রেস টিভির সূত্র মতে ২০১৪ সালে গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় তিনি ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধাদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে বলেন, ফিলিস্তিনকে রক্ষায় আজকের দিনে ইসলাম রক্ষার পথ।
তবে তার এই ভূমিকা সবসময় প্রশংসিত হয়নি। সৌদি আরব বা বাহরাইনের মতো সুন্নি নেতৃত্বাধীন দেশগুলো প্রায়ই ইরানের নেতৃত্বকে শিয়া সম্প্রসারণবাদের অভিযোগে অভিযুক্ত করেছে। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে বিরোধীদের উপর চাপ প্রয়োগ ও একতরফা শাসন চালানোর অভিযোগও। কিন্তু আলী খামেনি বরাবর দাবি করেছেন, কোনো সম্প্রদায় বিশেষের একক আধিপত্য নয়, তার উদ্দেশ্য মুসলিম বিশ্বের ঐক্য। খামেনিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৮তম প্রত্যক্ষ বংশধর বলে মনে করা হয়, বিশেষ করে ধর্মীয় বংশতালিকার ভিত্তিতে। সাইয়েদ উপাধি দ্বারা তাকে চিহ্নিত করা হয়, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের জন্য ব্যবহৃত এবং এটি শিয়া মুসলিম সমাজে বিশেষ মর্যাদার প্রতীক। এই বংশগত সংযোগ তার ধর্মীয় গ্রহণযোগ্যতা ও নেতৃস্থানীয় অবস্থানকে আরও শক্তিশালী করেছে। যদিও এই বংশধারা ধর্মীয় সূত্র ও ঐতিহ্যগত বংশতালিকার উপর ভিত্তি করে গঠিত, তবে আধুনিক পদ্ধতিতে এর সত্যতা যাচাইয়ের কোনো খবর পাওয়া যায়নি। তবুও মুসলিম বিশ্বে এই বিশ্বাস একটি গুরুত্বপূর্ণ প্রতীকী মূল্য বহন করে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। 1953 সাল থেকেই চলছে ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব। এখন পর্যন্ত ইরানে একটি পছন্দসই বা পুতুল সরকার বসাতে না পারার ব্যর্থতায় বিভিন্ন সময় নানা কৌশলে ইরানের বিরুদ্ধে সক্রিয় থেকেছে দেশটি। সম্প্রতি ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, যার পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে বলে ধারণা করা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সালটা 1953। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের যৌথ গোপন অভিযানে সিআইএর সহায়তায় ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানে পুতুল সরকার হিসেবে শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে রাজগদিতে বসানো হয়। শাহ মোহাম্মদ রেজা পাহলভি ছিল যুক্তরাষ্ট্রের অনুগত। তিনি ইরানকে পশ্চিম আধুনিকতার অনুকূলে রূপান্তর করে সেখান থেকে ইসলামের প্রভাব কমিয়ে আনার চেষ্টা করেন। এমনকি তিনি সৌদি আরবকেও প্রাচীন চিন্তাধারায় আটকে না থেকে আধুনিক হওয়ার পরামর্শ দিতেন। শাহ মোহাম্মদ পাহলভির রাজকীয় ভঙ্গি, আচরণ ও বিলাসবহুল জীবনযাত্রা দেখে ইরানের দরিদ্র জনগণের মনে গভীর ক্রোধ জন্ম নিতে শুরু করে। একই সময় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তার বক্তৃতা দ্বারা ইরানের মানুষকে সচেতন করতে থাকেন, ফলে তাদের ভেতর প্রতিবাদের বীজ বপন হতে শুরু হয়। ইরানের মানুষের অসন্তোষ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় শাহ মোহাম্মদ রেজা পাহলভি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। তাকে আশ্রয় প্রদান করে পশ্চিমারা। 1979 সালে ইরানে এক বিশাল পরিবর্তন আসে। শাহের পতনের ভেতর দিয়ে ইসলামী বিপ্লব সূচিত হয় ইরানে। এদিকে ইরানে ফিরে আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। সেদিন পুরো জাতি তাকে স্বাগত জানাতে একত্রিত হয়। এমন বিশাল ভিড় আগে কেউ কখনো দেখেননি। ইরানে ফিরে এসে তিনি দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব গ্রহণ করেন। এদিকে শাহ মোহাম্মদ পাহলভিকে ফেরত দিতে তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসের 52 জন মার্কিন নাগরিককে বন্দি বিনিময়ের জন্য আটক করা হয়, যদিও শাহ মোহাম্মদ পাহলভিকে ফেরত দেননি তারা। 1980 সালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। 1981 সালে রোনাল্ড রেগান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন বন্দি নাগরিকদের মুক্তি দেয় ইরান। তবু ইরানের প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব বজায় রাখে যুক্তরাষ্ট্র। 1984 সালে যুক্তরাষ্ট্র ইরানকে সন্ত্রাসবাদে সহায়তাকারী দেশ বলে আখ্যা দেয়। 1988 সালে মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ভিনসেন্স একটি ইরানি যাত্রীবাহী বিমান ভূপাতিত করে। এ সময় 290 জন যাত্রী প্রাণ হারান। 2002 সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরানকে অ্যাক্সিস অফ ইভিল বলে আখ্যা দেন। 2009 সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স প্রকাশ করে যে ইরান ফোর্ডো অঞ্চলে গোপনে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তুলছে। এরপর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর 2020 সালে যুক্তরাষ্ট্র ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিকে হত্যা করে। এই ঘটনায় ইরান গভীরভাবে মর্মাহত হয়। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা বারবারই বলে আসছিলেন তারা পারমাণবিক বোমা তৈরিতে আগ্রহী নন। এদিকে ইরানের প্রতি আক্রমণাত্মক মনোভাব দেখাতে শুরু করে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল। তারা বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের কাছে ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালাতে থাকে। 2025 সালের মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছুটা সমঝোতায় পৌঁছেছে ইরান। তবে 6 জুন আবারও ট্রাম্প বলেন, যদি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া অব্যাহত রাখে তাহলে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
এরপরই মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল সরাসরি হামলা করে দেয় ইরানে। সময়ের সাথে সাথে এই সংঘাত আরও তীব্র হয়ে ওঠে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আত্মসমর্পণ করার হুঁশিয়ারি দেন। এছাড়া ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যারও ইঙ্গিত দেন। তবে ট্রাম্পের বিনা শর্তে আত্মসমর্পণের প্রস্তাবকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেন খামেনি। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আমেরিকা ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের সামরিক হামলা চালায় তবে তার পরিণতি ভয়াবহ ও বিপর্যয়কর হবে। ইফাত জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।